আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির ক্লাসরুম থেকে। আর আজকে আপনাদের সাথে আমি আছি শরীফুল ইসলাম অভ্র। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক জব প্রস্তুতিতে আপনি কিভাবে সাধারণ জ্ঞান পড়বেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে মনে করে যে ব্যাংক জবে বোধহয় গতানুগতিক কোনো বিষয় পড়লে আমার মনে হয় সাধারণ জ্ঞান মনে থাকে। বিষয়টা কিন্তু তা না। ব্যাংক জবের ক্ষেত্রে আপনি যখন কোনো সাধারণ জ্ঞান পড়বেন, এখন ব্যাংক জবের প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি দেখবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে প্রচুর প্রশ্ন আসে ব্যাংক জবের ক্ষেত্রে, যেটা আমরা কিন্তু আমাদের লেকচার কন্টেন্টে রেখেছি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে হিউজ প্রশ্ন আসে। সো সায়েন্স এবং টেকনোলজির যে বিষয়গুলো আপনার ব্যাংক জবের ক্ষেত্রে আসে সেগুলো আমরা এখানে আলোচনা করি। আপনি দেখবেন আমাদের লেকচার কন্টেন্টের ভেতরে আমরা আপনার প্রাচীন ইতিহাস নিয়েও কিন্তু দেই। আপনি দেখবেন যে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, চন্দ্রগুপ্ত মৌর্য, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে আসা একটা প্রশ্ন। তার মানে আপনি যখন আগে মানুষ একটা সময় কি করতো, ইতিহাসের প্রশ্নগুলো বা ইতিহাস রিলেটেড বিষয়গুলো একটা সময় মানুষ পড়তো না। সো এখন আপনি দেখেন ওই সমস্যাটা কিন্তু নাই। এখন আমরা বলি যে ইতিহাস রিলেটেড প্রশ্নগুলো তোমরা পড়ো, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। এরপরে আপনি দেখবেন ব্যাংক জবের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে আদিবাসী নিয়ে বা উপজাতি নিয়ে কিন্তু রেগুলার কি আসে, প্রশ্ন আসে। মহাদেশগুলোর মধ্যে আপনি দেখবেন বিভিন্ন মহাদেশ রিলেটেড প্রশ্ন আসে। আপনি যখন দেখেন আমেরিকা নিয়ে, চায়না নিয়ে, ব্রিটেন নিয়ে, ফ্রান্স নিয়ে, ইন্ডিয়া নিয়ে, সাবকন্টিনেন্টের যে দেশগুলো আছে এই দেশগুলো নিয়ে কিন্তু প্রায় সময় পরীক্ষায় কি আসে, প্রশ্ন আসে। আমরা সাবকন্টিনেন্টের কিছু দেশ বা বিষয় নিয়ে আমরা বলি, যেমন আমি স্টুডেন্টদেরকে বলি যে আপনারা যখন মহাদেশগুলো পড়বেন, আপনি কোন মহাদেশে কতটি দেশ এগুলো দেখার চেষ্টা করবেন। যেমন আমাদের 7টা মহাদেশ আছে পৃথিবীতে, কেমন? এই 7টা মহাদেশের মধ্যে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, ছোট মহাদেশ হচ্ছে ওশেনিয়া। সো আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে এশিয়া এবং ওশেনিয়া, এশিয়া বড় মহাদেশ, ওশেনিয়া ছোট মহাদেশ। তো যখন আমি দেখছি যে কোনো পরীক্ষায় দেয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি দেশ আছে কোন মহাদেশে, অনেকে এশিয়া দেয়, এটা হবে আফ্রিকা, 54টা দেশ। আবার অনেকে বলে যে পৃথিবীতে সবচেয়ে কম দেশ আছে কি, সবাই ওশেনিয়া দেয়, কিন্তু ওশেনিয়ার দেশ সংখ্যা 14টা। দক্ষিণ আমেরিকা হবে, যার দেশ সংখ্যা হচ্ছে 12টা। সো এইরকম কিন্তু কিছু প্রশ্ন আসে। আবার আপনি যখন দেশগুলো নিয়ে পড়বেন তখন আপনি দেখবেন যে দেশের ভেতরে ঢুকলে দেশের ভেতর থেকে কিন্তু অনেক প্রশ্ন কি পরীক্ষায় এসে থাকে। যেমন আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে কানাডা নিয়ে, যেমন এটা আমি শর্টে কিছু জিনিস দেখাই। যেমন কানাডা নিয়ে আমরা যখন পড়াই তখন আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে বলি যে আপনি যখন ব্যাংকের জন্য কানাডা পড়বেন, তো কানাডা নিয়ে কিছু প্রশ্ন আছে, আপনি যদি ঘেটে দেখেন যে এই প্রশ্নগুলো কানাডা থেকে সবসময় আসে। যেমন দেখেন একটা প্রশ্ন বলি আপনাদেরকে, সেটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। তার মানে আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যদি কানাডা হয়, তাহলে বিশ্বের প্রথম বৃহত্তম দেশ কোনটা? বিশ্বের প্রথম বৃহত্তম দেশ হচ্ছে, বা প্রথম এক দেশ যেটা সবচেয়ে বড়, সেটার নাম হলো রাশিয়া। আবার ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান, এটাও আমরা জানি। এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো যে পৃথিবীতে কানাডাকে বলা হয় ম্যাপল পাতার দেশ। ম্যাপল পাতার দেশ বলা হয় কাকে? কানাডাকে। এটা কিন্তু পরীক্ষায় আসে, দেখবেন ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে। তারপরে আপনি দেখবেন পরীক্ষায় আসে যে লিলি ফুলের দেশ বলা হয় কাকে? কানাডাকে। লিলি ফুলের দেশ বলা হয় কানাডাকে। ম্যাপল পাতার দেশ কানাডা, লিলি ফুলের দেশ হচ্ছে কানাডা। ঘ নাম্বার হচ্ছে, খেয়াল করে দেখেন, বিশ্বে কাগজ শিল্পের জন্য বিখ্যাত হলো কানাডা। বিশ্বে কাগজ শিল্পের জন্য বিখ্যাত কানাডা। আপনি যদি আপনার কাছে কোনো সাধারণ জ্ঞান বই থাকে, সেটা ব্যাংকের হোক বা অন্য কিছুর হোক, তাহলে আপনি দেখবেন কানাডা থেকে কিন্তু এই 4টা প্রশ্ন সবসময় পরীক্ষায় কি বেশি এসে থাকে। সো আমরা কি করি, আপনি যেমন আমাদের কাছে কেন আসবেন, বা আপনি বিদ্যাবাড়িতে কেন ভর্তি হবেন, বা আপনি যদি নিজেও প্রস্তুতি নেন, বিদ্যাবাড়ি ছাড়া যদি আপনি চিন্তা করেন যে না আমি আমার প্রস্তুতিটা আমি আমার মতো করে নেব, তাহলেও আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি এই জিনিসগুলোকে ফোকাস করার চেষ্টা করবেন। আমরা কিন্তু ক্লাসে স্টুডেন্টদেরকে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। একটা মানুষ, আমরা খুব ভালো করে জানি যে একটা মানুষ আমাদের কাছে একটা বিশ্বাস নিয়ে আসে, এবং একটা মানুষ চিন্তা করে যে আসলে আমি ওখানে গেলে একটা ভালো গাইডলাইন পাবো। তো শিক্ষক হিসেবে আপনাকে শুধু কন্টেন্ট পড়ানোটাই আমাদের দায়িত্ব না, কোন টপিকগুলো থেকে আসলে প্রশ্ন আসে সেটা আপনাদেরকে ধরে দেওয়া দায়িত্ব। সো আমি দেখেন, আমি কিন্তু আপনাদেরকে কানাডা নিয়ে বলি নাই যে আপনারা কানাডা নিয়ে অনেক কিছু পড়েন। আমরা 4টা জিনিস বলেছি আপনাদেরকে। আরেকটা জিনিস বলি, সেটা মাঝে মাঝে বলি, সেটা হলো আপনারা কানাডা কিন্তু কোনো চায় পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ুক। পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যত বাড়বে তত কানাডার জন্য খুব সুবিধা, কারণ কানাডার যে ভূমিগুলো আছে সেই ভূমিগুলো জেগে উঠবে, বরফগুলো গলে যাবে। এবং কিন্তু পৃথিবীতে গ্রিন হাউস বাড়লে কিন্তু আমাদের মতো দেশগুলোর প্রবলেম, কারণ সমুদ্রের পানির উচ্চতা বাড়লে আমরা ডুবে যাব।
কানাডার সাথে কানাডা আমাদের খুব বন্ধুপ্রতিম একটা রাষ্ট্র। সো কিন্তু প্রত্যেকে তার নিজের ব্যক্তি স্বার্থতা দেখবে, এটাই স্বাভাবিক। সো কানাডার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে বললাম, কারণ হচ্ছে এই জিনিসগুলো আপনারা মাথা রাখবেন। আবার দেখেন এশিয়ার একটা দেশ নিয়ে যদি আমরা বলি, যেমন ধরেন আপনি থাইল্যান্ডকে নিয়ে যদি আমরা বলি, থাইল্যান্ডকে নিয়ে কিন্তু কয়েকটা প্রশ্ন আমরা বলি যে সবসময় থাইল্যান্ডকে নিয়ে এই প্রশ্নগুলো এসে থাকে। থাইল্যান্ডকে নিয়ে যেমন ধরেন, থাইল্যান্ডকে নিয়ে যদি আমরা বলি, যেমন হচ্ছে মুক্তভূমির দেশ বলা হয় থাইল্যান্ডকে, কারণ থাইল্যান্ডকে কেউ কখনো দখল করে নাই। সো এই জন্য থাইল্যান্ডকে মুক্তভূমির দেশ বলা হয়। তারপরে আপনি যদি দেখেন এই বিষয়টা, সেটা হলো থাইল্যান্ডের অপর নাম কি? শ্যাম দেশ। থাইল্যান্ডের অপর নাম কি? শ্যাম দেশ। ঠিক আছে? সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আরেকটা আছে, যেমন বিশ্বে সাদা হাতি পাওয়া যায়, সাদা হাতি পাওয়া যায় থাইল্যান্ডে। এখন অনেকের মনে হতে পারে যে এই যে সাদা হাতির দেশ বলা হচ্ছে থাইল্যান্ডকে, থাইল্যান্ডকে কি কারণে সাদা হাতির দেশ বলা হচ্ছে, বা সাদা হাতির দেশ বলার কারণ কি? থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলার অন্যতম প্রধানতম কারণ যেটা, সেটা হলো যে থাইল্যান্ডের যে সাদা হাতি আছে, সেই সাদা হাতিটা আসলে ওখানে বসবাসের জন্য উপযুক্ত। সো সেজন্য দেখা গেছে থাইল্যান্ডেই সবসময় কি হয়, সাদা হাতিগুলো পাওয়া যায় আর কি। সো এই যে দেখেন, এই যে থাইল্যান্ডকে নিয়ে 3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এরকম কিন্তু আমরা বলি। আমরা কিন্তু চায়নাকে নিয়েও অনেক কিছু বলি, আমরা চীনকে নিয়ে বলি। আমরা বলি যে কেন গ্রেট ওয়াল হয়েছে, গ্রেট ওয়ালের দৈর্ঘ্য কত, কেন এক দেশ দুই নীতির দেশ বলা হয় চীনকে, ঠিক আছে, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব কেন হয়, এই জিনিসগুলোও বলি। একটা সময় ছিল যে ব্যাংক জব একটা গতানুগতিক জায়গা থেকে প্রশ্ন আসতো, কিন্তু এখন ব্যাংক জবে দেখা গেছে যে মোটামুটি সবগুলো সেগমেন্ট থেকে প্রশ্ন আসে, হয়তো অত ডিপে না গেলেও সবগুলো সেগমেন্ট থেকেই কিন্তু প্রশ্ন আসে। একটা বিষয় আপনারা ব্যাংক জবের ক্ষেত্রে মনে রাখবেন, যে ব্যাংক জবে যদি আপনি ভালো করতে চান, আপনার অ্যাভারেজ নাম্বার পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনি প্রত্যেকটা সাবজেক্টে অ্যাভারেজ নাম্বার পেচ্ছেন। আপনি যদি এরকম ফোকাস করে যান যে আপনি বাংলা পড়বেন, বা আপনি শুধুমাত্র ইংলিশ বা ম্যাথের উপর ভরসা নিয়ে যাবেন, তাহলে কিন্তু হবে না। আপনি যদি মার্কস ডিস্ট্রিবিউশন দেখেন পরীক্ষার, আপনি দেখবেন আইসিটিতে মার্ক আছে, বাংলাতে আছে, জিকেতে আছে, এই জিনিসগুলোতে 50% মার্কস থাকে, আর বাকি 50% ইংলিশ এবং ম্যাথে থাকে। সো আপনি যদি এই সব বিষয়ের উপরে গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনার পক্ষে ভর্তিতে টিকে থাকাটা বা পরীক্ষা পাওয়াটা কিন্তু খুব টাফ। যেমন অনেকে বলে যে আমি প্রচুর প্রস্তুতি নেই, প্রচুর প্রিপারেশন নেই, কিন্তু আমি কোনো জায়গায় চান্স পাচ্ছি না। কেন পাচ্ছি না? এটার কারণ কি? কারণ হচ্ছে 3টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে সে সিলেবাস সম্পর্কে তার আইডিয়া নাই, কোন সিলেবাসের কোন টপিক থেকে কি প্রশ্ন আসবে এটা সম্পর্কে তার আইডিয়া নাই। 2 নম্বর কারণ হচ্ছে সে প্রস্তুতিতে আসলে কিভাবে প্রস্তুতি নিবে সেটা সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, যে আসলে আমি কোনভাবে প্রস্তুতি নিলে আমি পরীক্ষায় চান্স পাবো। 3 নম্বর বিষয় হচ্ছে যে কনফিডেন্স কম থাকা এবং ফ্রাস্ট্রেটেড থাকা। কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে যে সে যখন একটা প্রস্তুতি নেওয়া শুরু করে, তার কাছে মনে হয় কিছুদিন প্রিপারেশন নেওয়ার পরে যে আমি হয়তো পারবো না। কিন্তু আপনি কি জানেন যে আপনি সাফল্যের দ্বারগোড়ায় বা চেষ্টার দ্বারগোড়ায় গিয়ে পিছিয়ে আসছেন? প্রত্যেকটা মানুষের কিছু না কিছু জায়গায় দুর্বলতা থাকবে, এটা স্বাভাবিক। ওই দুর্বলতাগুলোকে অতিক্রম করে আপনাকে আসলে সামনের দিকে আগাতে হবে। তো সামনের দিকে আগাতে হলে আপনাকে বুঝতে হবে আসলে কোন কোন টপিকগুলো থেকে বা কোন কোন জায়গা থেকে আসলে প্রশ্ন এসে থাকে। আপনাদেরকে একটা বিষয় একটু খেয়াল করেন, আমি আপনাদেরকে বলি, আমাদের লেকচার শিটে কিন্তু আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে আমরা লেকচার শিটের মধ্যে প্রচুর পরিমাণে আপনার এমসিকিউ দিয়ে দিই। একটা লেকচার শিটে আমরা প্রচুর এমসিকিউ দিই। এবং দেখবেন আরেকটা জিনিস দেখায়, এমসিকিউ ছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ছোট ছোট প্রশ্ন দিয়ে দেয় যে আসলে কিভাবে আসে। যেমন আমরা আমাদের ক্লাসে টিচার্স ওয়ার্ক দিয়ে দেই। এই যে টিচার্স ওয়ার্ক দেখেন, এখানে টিচার্স ওয়ার্ক আছে। এখন টিচার্স ওয়ার্কের মধ্যে দেখেন এখানে একটা প্রশ্ন আছে যে হাউ মেনি ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ বর্ডার্স উইথ ইন্ডিয়া। বলতে পারবেন ইন্ডিয়ার সাথে আমাদের কয়টা বর্ডার আছে? সাজেদা আক্তার, ওয়ালাইকুম সালাম, আপনি আমাকে সালাম জানিয়েছেন। হাউ মেনি ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ বর্ডার্স উইথ ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে কয়টা বর্ডার আছে বলতে পারবেন? হাউ মেনি ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ বর্ডার্স উইথ ইন্ডিয়া, হাউ মেনি ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ বর্ডার্স উইথ ইন্ডিয়া, বলতে পারবেন? বলতে পারবেন? আচ্ছা, ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার আছে হচ্ছে আপনার 30টা। সো এখানে একটা মজার বিষয় আছে, অনেক স্টুডেন্ট বলে যে স্যার ইন্ডিয়ার সাথে যে আমাদের বর্ডার আছে, আমাদের মায়ানমারের সাথে কয়টা বর্ডার আছে? আমাদের মায়ানমারের সাথে 3টা বর্ডার আছে, ইন্ডিয়ার সাথে আছে 30টা বর্ডার, ঠিক আছে, কিন্তু 33টা হওয়ার কথা। বাট আমরা বলি যে আমাদের টোটাল বর্ডার হলো 32টা। কেন জানেন? ভারত এবং মায়ানমার উভয়ের সাথে বাংলাদেশের যেই জায়গাটার সীমান্ত আছে সেটাকে বলা হয় রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মায়ানমার উভয়ের সীমান্ত আছে। সো ভারত এবং মায়ানমার উভয়ের সীমান্ত থাকার কারণে আমাদের একটা প্রশ্ন আসে, ভারত মায়ানমার উভয়ের সাথে সীমান্ত আছে বাংলাদেশের কোন জেলার? আমরা বলি রাঙ্গামাটি। রাঙ্গামাটিতে আরও কিছু বিষয় আছে, যেমন বাংলাদেশের সবচেয়ে বেশি ঘনত্বের
একটা জায়গা যেখানে জনসংখ্যা ঘনত্ব অনেক বেশি, সেটা হলো রাঙামাটিতে। আরেকটা বিষয় যেটা, সেটা হলো রাঙামাটি প্রাকৃতিকভাবে খুবই সুন্দর। কাপ্তাই লেক রাঙামাটিতে অবস্থিত। বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায়? রাঙামাটিতে অবস্থিত। এরকম আরও প্রশ্ন আমরা রাঙামাটি নিয়ে আপনাদেরকে পড়াই, ঠিক আছে? আচ্ছা, যেমন এর পরের প্রশ্নে দেখো, হুইচ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ অ্যাডজাসেন্ট টু ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার? অ্যাডজাসেন্ট টু ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার, এটা হলো রাঙামাটি। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে ব্যাংক জবের ক্ষেত্রে অনেক সময় ইংলিশে প্রশ্ন হয়। সো এই জন্য অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের একটু ভয় পায়, বলে স্যার প্রশ্ন ইংলিশে হয়। কিন্তু ট্রাস্ট মি, আপনি যেভাবে পড়াশোনা করেছেন, যা পড়াশোনা করেছেন, এই প্রশ্নগুলো আসলে আপনার জন্য কঠিন না। আপনি যদি একটু ভালো করে ফোকাস করেন, একটু দেখেন, আপনার কাছে কিন্তু একটা কোশ্চেনও কঠিন মনে হবে না, খুব ইজি মনে হবে। মনে হবে কঠিন, আসলে কিন্তু কঠিন না। আপনি রিডিং পড়ে বুঝতে পারবেন, ওই ক্যাপাবিলিটিটা আপনার আছে। এরপরে দেখেন, দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট কোনটা? রাঙামাটি। সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হলো রাঙামাটি। ট্যুরিজম ক্যাপিটাল অফ বাংলাদেশ, কক্সবাজার। দেখেন, আমরা কিন্তু যেটা করি সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে আমরা আমাদের লেকচার শিটটা সাজিয়েছি এইভাবে। দেখেন, আমাদের সিঙ্গেল প্রশ্ন আছে, এগুলো কিন্তু আপনার রিটেনের জন্য ভূমিকা রাখবে। অনেকে মনে করে জিকে রিটেন মনে হয় অনেক কঠিন। না, জিকে রিটেন অনেক কঠিন না। আপনি প্রিলির ক্ষেত্রে যে 4টা এমসিকিউ পড়েন, জিকের ক্ষেত্রে রিটেনে ওই 4টা এমসিকিউ থাকবে না, একবারে আপনাকে উত্তর দিতে হবে, এটাই নিয়ম। যেমন এই প্রশ্নটা দেখেন, দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, রাঙামাটি। তারপরে হাউ মেনি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ হ্যাভ এ বর্ডার উইথ মায়ানমার? 3। আমরা চেয়েছি যে আমাদের লেকচার শিটগুলোতে এইভাবে প্রত্যেকটা জিনিস দেওয়ার জন্য, কারণ আপনি আসলে যে ম্যাটেরিয়ালটা পড়বেন, যেখান থেকে আপনি চান কি, আপনি একটা গোছানো প্রিপারেশনের জন্যই তো ভর্তি হতে চাচ্ছেন। বা আপনি যদি মনে করেন যে না, আমি একটা গোছানো প্রিপারেশন নিব, আপনি নিজে বাসায় কিভাবে নেবেন? গোছানো প্রিপারেশনের জন্য আপনার এই কন্টেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। সো আমরা এই কন্টেন্টগুলো পড়াই, এখানে ভিতরে অ্যান্সার দিয়ে দিই। আবার টিচার ওয়ার্ক আছে, যে টিচার ওয়ার্কে টিচাররা সলভ করা ট্রাই করে বা আপনাদেরকে সলভ করে আপনাদের জিনিসগুলো, ঠিক আছে? তারপরে এখানে আপনাদের প্রত্যেকটা জিনিস আপনাদের দেওয়া আছে। যেমন জিওগ্রাফি অফ বাংলাদেশ, এই জিনিসগুলো আমরা কিন্তু আপনাদেরকে আলোচনা করি। বদ্বীপ কি? আমরা জানি সমুদ্র থেকে যে সমস্ত দেশগুলো সৃষ্টি হয় পৃথিবীতে, সেই সমস্ত দেশগুলোকে বদ্বীপ বলে। প্রতিপাস্থান কি? এগুলো কিন্তু আছে। প্রতিপাস্থান, আন্ডারওয়ার্ল্ড বলা হয় এটাকে। প্রতিপাস্থান মানে হলো বিপরীত স্থান, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। প্রতিপাস্থান কি? প্রতিপাস্থানটা খুব সিম্পল। বাংলাদেশের পৃথিবী যদি গোলাকার হয়, আপনি দেখেন পৃথিবী যদি গোলাকার হয়, আমাদের অবস্থান যদি এখানে হয়, তাহলে বাংলাদেশের মাঝখান দিয়ে, অর্থাৎ ঢাকার মাঝখান দিয়ে যদি আপনি একটা রেখা কল্পনা করেন, তাহলে বাংলাদেশের অপোজিটে আরেকটা দেশ আছে যেটার নাম হলো চিলি। সো বাংলাদেশের প্রতিপাস্থান হলো চিলি। আবার চিলিকে যদি জিজ্ঞেস করে, চিলি তোমার প্রতিপাস্থান কোনটা? সে বলবে কি? বাংলাদেশ। তার মানে প্রতিপাস্থান হলো বিপরীত স্থান। এই যে আমার হাতটা দেখতেছেন, গোলাকার পৃথিবী কন্টিনিউয়াস ঘুরছে, আর যেখানে সূর্যের আলো পড়ছে সেখানে দিন, তার অপর পাশে হচ্ছে রাত। তাহলে সূর্যের আলো যেখানে পড়ছে সেটা হচ্ছে দিন, তার অপোজিটে হচ্ছে কি? রাত। তার মানে পৃথিবীর প্রত্যেকটা স্থানের বিপরীতে আরেকটা স্থান থাকে, এটাই হচ্ছে তার কি স্থান? প্রতিপাস্থান। প্রিয় শিক্ষার্থীরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে এমন কিছু বিষয় বলার জন্য যেগুলো আপনাদের প্রিপারেশনের জন্য খুব ভালো হয়, বা আপনি বলতে পারবেন যে আসলে কোন ধরনের প্রিপারেশন নিলে ভালো হয়। দেখেন, ব্যাংক জবে কিন্তু ওয়েদার অ্যান্ড ক্লাইমেট নিয়েও কিন্তু প্রশ্ন আসে। ওয়েদার অ্যান্ড ক্লাইমেট নিয়ে আমি একটা প্রশ্ন করি, বলেন তো বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বলতে পারবেন? বাংলাদেশের কোন জেলায় সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়, এটা বলতে পারবেন? কোন জেলায় আমাদের সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়? ঠিক আছে, বলতে পারবেন? কোন জায়গায়? সিলেটে, হ্যাঁ, শ্রীমঙ্গলে। আচ্ছা, বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র, দেখেন আবহাওয়া কেন্দ্র নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আর গরম বেশি পড়ে নাটোরে লালপুরে। এরপরে দেখেন, আবহাওয়া কেন্দ্র, এটাকে স্পার্সো বলা হয়। আমাদের বাংলাদেশের আবহাওয়ার যে নিয়ে কাজ করে স্পার্সো, এটাকে বলা হয় স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, যেটা সদর দপ্তর হচ্ছে ঢাকার আগারগাঁওতে। আচ্ছা, এগুলো কিন্তু পরীক্ষা আসে। আমরা বলে দেই যে আপনি স্পার্সোর পূর্ণরূপ দেখবেন, স্পার্সোর পূর্ণরূপ নিয়ে প্রশ্ন আসবে। আমরা বলে দেই যে স্পার্সোর সদর দপ্তর নিয়ে পরীক্ষা আসে, এটা ইম্পর্টেন্ট। স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীন? এটা বেশি আসে, এটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। সো এই জায়গাগুলো আপনারা দেখবেন। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র কয়টা? 4টা ভূ উপগ্রহ কেন্দ্র কিন্তু আছে। রাঙ্গামাটির আরেকটা ঘটনা বলি, রাঙ্গামাটিতে আমাদের একটা ভূ উপগ্রহ কেন্দ্র আছে যেটাকে বলা হয় বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন, কারণ এখান থেকে প্রশ্ন আসে। তার মানে আমি জাস্ট একটু আপনাদের আজকের ক্লাসে ধারণা দিতে যাচ্ছি যে আসলে জিকেতে কোথা থেকে প্রশ্ন আসে। যেমন দেখেন, রিভার নিয়ে প্রশ্ন আসে। রিভার নিয়ে আমাদের নদী হচ্ছে কয়টা? 57টা আন্তঃসীমান্ত নদী আছে। তার মধ্যে ভারতের থেকে আসে 54টা, মায়ানমারের থেকে 3টা। এটা হয় 57টা নদী। নদীর নামে বাংলাদেশে একটা জেলা আছে, যে জেলাকে বলা হয় ফেনী জেলা। নদীর নামে বাংলাদেশের কোন জেলা আছে? ফেনী জেলা।
আবার প্রত্যেকটা জেলার সীমান্তবর্তী স্থানগুলো কিন্তু পরীক্ষা আসে। যেমন ধরেন ফেনী জেলার সীমান্তবর্তী স্থান নিয়ে পরীক্ষা আসলো, যে আপনাকে বললো যে নিচের কোনটি ফেনী একটা সীমান্তবর্তী স্থান ফেনীর। যেমন দেখেন আপনাদেরকে একটু দেখাই, ফেনী ফুলমিয়া মুহুরীগঞ্জের বিলে গেল, মুহুরীগঞ্জের বিলে গেল, বিলে গেল, ফুলমিয়া মুহুরীগঞ্জের বিলে গেল। এখন এই যে ফুলমিয়া মুহুরীগঞ্জের বিলে গেল, আপনি দেখেন ফুল দিয়ে বাংলাদেশের ফেনীতে একটা জায়গা হয়, যে জায়গাটাকে বলা হয় ফুলগাজী, যে জায়গাটাকে কি বলা হয়, ফুলগাজী। ঠিক আছে, মুহুরীগঞ্জে একটা জায়গার নাম, বিল দিয়ে হয় বিলোনিয়া। বিলোনিয়া সীমান্তটা কেন বিখ্যাত জানেন? কারণ বিলোনিয়াতে মারাত্মক পরিমাণ যুদ্ধ হয়েছিল, বিলোনিয়াতে মারাত্মক পরিমাণ যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধ হওয়ার জন্য বিলোনিয়া খুব বিখ্যাত একটা জায়গা। 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গা বললে আমরা বিলোনিয়া বলে থাকি। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা একটু কাইন্ডলি মনে রাখার চেষ্টা করবেন, যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। এখন অনেকে বলতে পারেন স্যার ব্যাংক জবের প্রশ্নে ব্যাংক নিয়ে প্রশ্ন আসবে না? অবশ্যই ব্যাংক নিয়ে প্রশ্ন আসবে, ব্যাংকিং সেক্টর নিয়ে আপনাকে প্রশ্ন আসবে, সেগুলোতে আমি আসতেছি। সো এগুলোর পাশাপাশি আপনাকে এই জিনিসগুলোও দেখতে হবে। যেমন কুমিল্লা দিয়ে আপনাদেরকে একটা জিনিস লেখাই, কুমিল্লা দিয়ে একটা টেকনিক আপনাদেরকে লেখাই, আরও আছে এরকম আমরা বলি, যেগুলো আপনার সীমান্তবর্তী স্থানগুলো মনে রাখার ক্ষেত্রে সুবিধা হবে। যেমন কুমিল্লার ক্ষেত্রে আমরা লেখাই, দেখেন কুমিল্লার ক্ষেত্রে আমরা লেখাই কুমিল্লার বুড়ি, কুমিল্লার বুড়ি বিবির বাজার দিয়ে 14 গ্রাম যায়। কুমিল্লার বুড়ি বিবির বাজার দিয়ে 14 গ্রাম যায়, 14 গ্রাম যায়। বুড়ি দিয়ে একটা জায়গা দেখেন, বুড়িচং, বুড়িচং একটা সীমান্তবর্তী জায়গা চীনা, এই কুমিল্লার বিবির বাজার 14 গ্রাম একটা সীমান্তবর্তী স্থান। তার মানে হলো এই সীমান্তবর্তী স্থানগুলো নিয়ে কিন্তু আপনার সবসময় প্রশ্ন আসে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনি দেখার চেষ্টা করবেন। ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে আমি বলি, আপনি যখন ব্যাংকে পরীক্ষা দিবেন তখন আমাদের ব্যাংকের কয়েকটা বিষয় জানবেন। আপনাকে জানতে হবে যে আসলে প্রথমে যেটা সম্পর্কে আপনি ভালো করে আইডিয়া নেবেন সেটা হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কতদিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বাংলাদেশ ব্যাংক কি কি কাজগুলো করে, আমাদের বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি, বাংলাদেশ ব্যাংক বছরে কয়বার মুদ্রানীতি প্রণয়ন করে, 2বার মুদ্রানীতি প্রণয়ন করে। এই জিনিসগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন বাংলাদেশ ব্যাংক নিয়ে। কারণ তারে আপনি দেখেন, আপনি একটা সাধারণ জ্ঞান প্রস্তুতি নেবেন, আপনাকে তো অবশ্যই বাংলাদেশ ব্যাংক নিয়ে আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে আদার্স যে ব্যাংকগুলো আছে, ইনফরমেশন, আদার্স ব্যাংকিং ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে জানতে হবে, আদার্স ব্যাংকিং ইনফরমেশন। যেমন আমাদের ব্যাংকের মধ্যে আপনি জানেন যে আমাদের তফসিলি ব্যাংক আছে, অতফসিলি ব্যাংক আছে। ঠিক আছে, ও তফসিলি ব্যাংক কি, অতফসিলি ব্যাংক কি, এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। আপনাকে যদি বলে তফসিলি ব্যাংক কি, আপনি কি বলবেন? তফসিলি ব্যাংক। হ্যাঁ, তফসিলি ব্যাংক হচ্ছে যেই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে চলে, বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্ত, বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে চলতে বাধ্য, এটাকে তফসিলি ব্যাংক বলে। ঠিক আছে, সো তফসিলি ব্যাংক আপনি মনে রাখার চেষ্টা করবেন। আপনি মনে রাখার চেষ্টা করবেন অতফসিলি ব্যাংক কি। অতফসিলি ব্যাংক হচ্ছে যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক তারা তাদের মতো চলে এবং তারা চিন্তা করে যে আমরা আমাদের মতো করে চলবো, কিন্তু বাংলাদেশ ব্যাংকের শর্ত মেনে চলে বা বাংলাদেশ ব্যাংকের মতো তারা ব্যাংকিং সিস্টেমটাকে চালাবে, সেটা যারা করে তাদেরকে অতফসিলি ব্যাংক বলে। তারপর বিশেষায়িত ব্যাংক কি? বিশেষায়িত ব্যাংক হচ্ছে বা আমাদের হচ্ছে যে ব্যাংকগুলো স্পেশালাইজড ব্যাংক, যে ব্যাংক 3টে স্পেশালাইজড ব্যাংক আমাদের আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংকগুলোর কাজ কি? আমাদের এই ব্যাংকগুলোর কাজ হচ্ছে, এই ব্যাংকগুলো আমাদের স্পেশালাইজড খাতে, কৃষি ব্যাংক কৃষি খাতে কাজ করে, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের কাজে কাজ করে। সো এই জিনিসগুলো আপনারা মোটামুটিভাবে মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। ব্যাংকিং বিভিন্ন টার্মগুলো আপনি মনে রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো থেকে আপনাকে কি করবে, প্রশ্ন আসবে। সো এই জায়গাগুলোকে যদি আপনি একটু ফোকাস করেন বা আপনি চেষ্টা করেন, ট্রাস্ট মি, আপনাকে ব্যাংকিং প্রিপারেশনে কেউ আটকাতে পারবে না। আমি বারবার একটা বিষয় বলি, আপনি দেখবেন যে আমি একটা জিনিস বলি, যখন ম্যাথের ক্লাস হয়, যখন ইংলিশের ক্লাস হয়, দেখবেন প্রচুর স্টুডেন্ট উপস্থিত থাকে। যখন বাংলা, জিকে বা ব্যাংকের এই জিনিসগুলো হয় তখন স্টুডেন্টের উপস্থিতি কম থাকে। কারণ আমি দেখেছি এত বছরের পড়াতে যে এই জিনিসগুলোতে গুরুত্ব অনেকে কম দেয়।
সো আমি আসলে একটা জিনিস বলি যে আপনি যদি ভালো করতে চান আপনাকে আসলে সব সাবজেক্টে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টে গুরুত্ব না দিলে আপনি কোনোভাবেই ব্যাংকিং প্রিপারেশন নিতে পারবেন না। সো ওই জিনিসটাই আমরা করার চেষ্টা করি আমাদের লেকচার শিটের থ্রুতে। এবং আপনি দেখবেন যে আমাদের লেকচার শিটটা যদি আমরা আপনাদেরকে দেখাই যে আমাদের লেকচার শিটে কিন্তু প্রচুর এমসিকিউ রয়েছে। আমি এমসিকিউ পার্টে চলে যাই, আপনি খুব একটা ইন্টারেস্টিং বিষয় দেখবেন লেকচার শিটের ভিতরে। যেমন দেখেন এই জায়গাটা একটু দেখাই আপনাদেরকে, ওয়ান ওয়ার্ড আনসার দেই আমরা। ওয়ান ওয়ার্ড আনসারগুলো মূলত হচ্ছে আমাদের রিটেনের জন্য। যারা রিটেন প্রিপারেশন নেবেন তাদের জন্য মূলত ওয়ান ওয়ার্ড আনসারগুলো হয়। একটু দেখেন, যারা রিটেন প্রিপারেশন নেবেন তাদের জন্য মূলত ওয়ান ওয়ার্ড আনসারগুলো হয়। খেয়াল করেন, ওয়ান ওয়ার্ড আনসারগুলো হয় যারা রিটেন প্রিপারেশন নেবেন। সো এই ওয়ান ওয়ার্ড আনসারগুলোর কথা আপনারা একটু মাথায় রাখবেন। রিটেন প্রিপারেশন যেমন এখানে দেখেন, হোয়েন ওয়ার দ্য মাউন্টেন্স অফ দ্য টার্সিয়ারি পিরিয়ড ফ্রম ডিউরিং দ্য রাইজ অফ হিমালয়ান মাউন্টেন্স। বাংলাদেশের পাহাড়গুলো বা পৃথিবীর পাহাড়গুলো গঠিত হয় কবে? টার্সিয়ারি যুগে। ঠিক আছে, সো এই যে জিনিসগুলো দেখেন আমরা কোশ্চেন দিয়ে দিই। শুধু এটাই না, আপনার রিটেন প্রিপারেশনে যেহেতু হেল্প করবে, এছাড়াও আপনার এমসিকিউ প্রিপারেশনে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করবে এমসিকিউ। আচ্ছা, এমসিকিউর জন্য আপনি দেখবেন পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ একটা লেকচার শিটের মধ্যে দেওয়া আছে। টিচার্স ওয়ার্ক ছাড়াও পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ কিন্তু দেওয়া আছে। আমি একটু দেখাই এমসিকিউগুলো আপনাদেরকে। ঠিক আছে, এই যে দেখেন পর্যাপ্ত এমসিকিউ দেওয়া আছে এখানে। আমি একটু বড় করলে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন স্টুডেন্টস ওয়ার্ক আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে। লেকচার শিটগুলো দেখাচ্ছি, স্টুডেন্টস ওয়ার্ক। এই স্টুডেন্টস ওয়ার্ক যেগুলো আছে এখানে দেখেন আপনি বরেন্দ্র বলতে কি বোঝায়, রাজশাহী উত্তরাংশ পশ্চিমাংশ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে। আপনি দেখেন কতগুলো এমসিকিউ দেওয়া আছে। আপনি দেখেন আপনি যে লেকচার শিটটা যে টপিকের সেটার উপরে আপনার প্রচুর, যেমন এই লেকচার শিটটা দেখায় আপনাদেরকে। এই লেকচার শিটে প্রায় 40 পেজের মতো এমসিকিউ দেওয়া আছে, 40 পেজ এমসিকিউ দেওয়া আছে। এই এমসিকিউগুলো কেন দেই? কারণ এই এমসিকিউগুলো দিলে আপনার কোশ্চেন সলভ করতে আপনার জন্য ইজি হবে। এবং আমরা ওই জিনিসগুলোই আপনাদেরকে কি করি, চেষ্টা করি যাতে কোশ্চেনগুলো সলভ করতে আপনাদের জন্য কি হয়, ইজি হয়। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনারা মোটামুটিভাবে দেখার চেষ্টা করবেন। এই যে দেখেন এমসিকিউর কোনো অভাব নাই আমরা। এবং একটা মজার বিষয় বলি, খুব আপনি মজা পাবেন। দেখেন কোন এমসিকিউ কোন পরীক্ষায় আসছে সেটা দেওয়া আছে। তার মানে আপনি একটা লেকচার শিট যখন পড়বেন সেই লেকচার শিটের দেওয়া আছে যে দেখেন, হু ওয়াজ দ্য ফাইন্যান্স মিনিস্টার ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার ইন 1971। এখানে লেখা আছে বাংলাদেশ ব্যাংক, অফিসার আসছে। তার মানে প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু লেখা আছে আসলে কোন ব্যাংকে আসছে, কোথায় আসছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা লিখে দিচ্ছি। আপনি দেখেন প্রত্যেকটা কোশ্চেন, এই যে দেখেন, ইন হুইচ ডিভিশন অফ বাংলাদেশ হ্যাজ হাইয়েস্ট লিটারেসি রেট, মধুমতি ব্যাংকে আসছে। অর্থাৎ সরকারি বেসরকারি সবগুলো ব্যাংকে কোন প্রশ্ন আসছে সেটা দিয়ে আসছে। দেখেন তো, আপনি যদি একটা লেকচার শিট পড়েন এবং সেই লেকচার শিটের মধ্যে কন্টেন্টের পাশাপাশি যদি আপনার নিচে এমসিকিউ থাকে, এমসিকিউর পাশাপাশি যদি আপনার কোন ব্যাংকে কোন প্রশ্ন আসে এটা থাকে, তাহলে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। সো ওই জায়গাগুলোকে কিন্তু আমরা ফোকাস করার চেষ্টা করি যাতে আপনাদের ওই জায়গাগুলোতে আপনারা ভালো করতে পারেন। আমি আপনাদেরকে আরও কিছু বিষয় বলি। আপনি যখন একটা ব্যাংকের প্রিপারেশান নেবেন, প্রথমে আপনি যেটা করবেন সেটা হলো বিভাগ, দেশ, আপনার এই জায়গাগুলো বা ফিক্সড বিষয়গুলো আপনি পড়বেন। আমি অনেককে বলি যে আপনি সাধারণ জ্ঞান প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে সবসময় আমি সবাইকে বলি যে দেখেন তো 1952 সালের যে ঘটনা, এই ঘটনা কি কখনো চেঞ্জ হবে? আপনি 1947-এর ঘটনা চেঞ্জ করতে পারবেন না, 52-এর ঘটনা আপনি চেঞ্জ করতে পারবেন না, 54-এর ঘটনা আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি 66-র 6 দফা আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি 1969-এর গণ অভ্যুত্থানের কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, 1970-এর ঘটনা আপনি চেঞ্জ করতে পারবেন না, প্লাস 1971-এ যে মুক্তিযুদ্ধ এটাও আপনি চেঞ্জ করতে পারবেন না। খেয়াল করে দেখেন এই প্রত্যেকটা জিনিস থেকে যেই গভর্নমেন্টই আসুক, যেই থাকুক না কেন, এই সেক্টরগুলো বা এই জায়গাগুলো থেকে কিন্তু আপনার প্রশ্ন আসবে। 47-এ আমাদের দেশ বিভক্ত হয়, 52-তে ভাষা আন্দোলন হয়, 54-তে যুক্তফ্রন্ট হয়, 66-তে 6 দফা হয়, 69-এ গণ অভ্যুত্থান হয়, 70-এ জাতীয় নির্বাচন হয় পাকিস্তান পিরিয়ডে, 1971-এ আমাদের মুক্তিযুদ্ধ হয়। এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো ধরে আপনি আগে পড়াশোনা শুরু করেন না বাসায়, এবং এরপরে আপনি আমাদের লেকচার শিটগুলো বা এখান থেকে পড়েন না, দেখবেন আপনার যে প্রিপারেশনগুলো আছে সেই প্রিপারেশনগুলো কিন্তু অনেক ভালো হবে। সো জিকে প্রিপারেশনের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে এই ফিক্স বিষয়গুলো আপনাকে দেখা। স্পোর্টস আপনি দেখবেন, স্পোর্টস নিয়ে সবসময় প্রশ্ন আসে।
স্পোর্টস নিয়ে আপনি পড়বেন, কারণ স্পোর্টস নিয়ে প্রশ্ন আসে। স্পোর্টসের ক্ষেত্রে আপনি খুব ভালো করে দেখতে পারবেন যে স্পোর্টসের ক্ষেত্রে ক্রিকেট থেকে, এবছর অলিম্পিক হয়েছে, অলিম্পিক থেকে, টেনিস থেকে, দাবা থেকে, ফুটবল থেকে, সবসময় আপনার এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। সো এই জায়গাগুলোর আপনি আসলে প্রিপারেশনগুলো দেখতে পারবেন যে স্পোর্টসের জায়গাগুলো থেকে। আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি যে স্পোর্টসের মধ্যে আপনারা বৈজ্ঞানিক যন্ত্রপাতির উপরে গুরুত্ব দিবেন। সায়েন্সের জিনিসগুলো তো সহজে চেঞ্জ হয় না, বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। আমি আপনাদেরকে বললাম, আপনারা অ্যানালাইসিস করলে দেখবেন যে বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সো বৈজ্ঞানিক যন্ত্রপাতির এই জিনিসগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন। এরপরে দেখেন, আমরা আপনাদেরকে দেখাই যে আমাদের একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের লেকচার শিট, যে আমরা যুদ্ধ নিয়ে, ওয়ার্ল্ড ওয়ার নিয়ে আমাদের লেকচার হয়, আমাদের হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে বা এগুলো নিয়ে আমরা আলোচনা করি। তারপরে দেখেন আমরা হচ্ছে আপনার আদার ইম্পর্টেন্ট ব্যাটেলসগুলো নিয়ে আমরা কি করি, আলোচনা করি। ঠিক আছে, আদার যে যুদ্ধগুলো আছে পৃথিবীতে, ভিয়েতনাম যুদ্ধ কেন হয়, কোরীয় যুদ্ধ কেন হয়, আমাদের এখানে একটা কম্প্যাক্ট প্রিপারেশন পাবেন আপনি। এবং এই প্রিপারেশনগুলো আমরা চেষ্টা করি যাতে আপনি ভালোভাবে হয়। এই জন্য আপনারা আমাদের ব্যাংক জবের যে আগের ক্লাসগুলো আছে সেগুলো দেখেন। ম্যাক্সিমাম ক্লাসে আমরা কোশ্চেন সলভ করাই। আজকে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা কোশ্চেন সলভ থেকে আসলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি দিব, কি তারা পড়বে, সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাই। সো দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করছি যে আপনাদেরকে আসলে আমরা আমাদের লেকচার শিটটা দেখানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি আমাদের লেকচার শিটের ভিতরে কিভাবে আছে। দেখেন সবগুলো ইংলিশে লেখা, কিন্তু মাঝে মাঝে কিছু বাংলাতে আমরা দিই। এখানেও দেখেন ওয়ান ওয়ার্ড আনসার আছে, প্রত্যেকটা লেকচার শিটে ওয়ান ওয়ার্ড আনসার এবং লাস্টে এমসিকিউ দেওয়া আছে। অর্থাৎ কোনোভাবে আপনি পারবেন না কোনো কিছু, এমন কোনো কিছু কিন্তু আমাদের নাই। মোটামুটি সব কিছু আপনি এই জায়গাগুলো থেকে কী করতে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে, এই জিনিসগুলো মোটামুটিভাবে আমরা একটু দেওয়ার চেষ্টা করি যাতে এই জায়গাগুলো থেকে আপনাদের মোটামুটিভাবে প্রত্যেকটা জিনিস দেখেন। এখন আপনাদেরকে আরও কিছু বিষয় একটু আলোচনা করি। আপনারা দেখেন কিছু জিনিস নিয়ে আপনাদের আলোচনা করি। যেমন ধরেন আমরা একটু আফ্রিকা মহাদেশের কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। যেমন ধরেন আফ্রিকা নিয়ে আমরা এর আগে কয়েকটা দেশ পড়লাম, এখন আফ্রিকা নিয়ে বলি। যেমন ধরেন হর্নস অফ আফ্রিকা বলা হয় কাকে? আফ্রিকা, এটা বলা হয় কাকে? ইথিওপিয়াকে। ঠিক আছে, ইথিওপিয়াকে। এগুলো কিন্তু আসে পরীক্ষায়, এগুলো কিন্তু আমরা বলি। তারপরে ধরেন পার্ল অফ আফ্রিকা বলা হয় কাকে? পার্ল অফ আফ্রিকা বলা হয় কাকে? আপনি দেখেন উগান্ডাকে বলা হয়। পার্ল অফ আফ্রিকা কাকে বলা হয়? উগান্ডাকে। ঠিক আছে, তারপরে দেখেন হাজার পাহাড়ের দেশ বলা হয় কাকে? এগুলো কিন্তু পরীক্ষা আসে। আমি খুব সংক্ষেপে বলছি, হাজার পাহাড়ের দেশ, হাজার পাহাড়ের দেশ বলা হচ্ছে রুয়ান্ডাকে। হাজার পাহাড়ের দেশ বলা হচ্ছে কাকে? রুয়ান্ডাকে। তাহলে দেখেন হর্নস অফ আফ্রিকা বলা হয় ইথিওপিয়াকে, পার্ল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে, হাজার পাহাড়ের দেশ বলা হয় রুয়ান্ডাকে। এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা পরীক্ষায় আমরা দেখে থাকি যে এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে এবং এই জিনিসগুলো কিন্তু আমরা পড়াই থাকি আপনাদেরকে। এখন আপনি দেখেন যে আরও কিছু বিষয় যদি আপনাদেরকে শেয়ার করি। যেমন ধরেন আপনার মিশর পৃথিবীতে কেন বিখ্যাত? দেখেন পিরামিডের জন্য পৃথিবীতে মিশর খুব বিখ্যাত। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে বেশি পিরামিড আছে কার? সুদানে। সবচেয়ে বেশি পিরামিড আছে সুদানে। এখন মিশরের একটা খাল আছে, যে খালটার নাম হলো সুয়েজ খাল। এই সুয়েজ খাল নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সুয়েজ খাল কি করে দেখেন তো? ভূমধ্য সাগর প্লাস হচ্ছে লোহিত সাগরকে সুয়েজ খাল যুক্ত করে। ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সুয়েজ খাল যুক্ত করে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, এই ভূমধ্য সাগর এবং সুয়েজ খালকে লোহিত সাগর যে যুক্ত করে, এই সুয়েজ খাল খনন করা শুরু হয় কবে? আমরা জানি 1859 সালে সুয়েজ খাল খনন করা শুরু হয় এবং 10 বছর পর্যন্ত খনন করে। 1869 সালে খনন কাজ শেষ হয় এবং সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে? সুয়েজ খাল জাতীয়করণ করা হয় হচ্ছে 1956 সালে। 1900 কত সালে? 56 সালে। এই বিষয়গুলো কিন্তু আপনি মনে রাখবেন যে আফ্রিকা মহাদেশ থেকে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হলো আফ্রিকার সবচাইতে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। আপনাকে যদি বলে যে আফ্রিকার সবচাইতে বড় দেশ কোনটা? আলজেরিয়া। আফ্রিকার একটু বড় কোনো দেশ দেখেন, আফ্রিকার সবচাইতে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। আগে আফ্রিকার সবচাইতে বড় দেশ ছিল হচ্ছে সুদান।
আর এখন আফ্রিকার সবচাইতে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। কেন? কারণ সুদান এবং দক্ষিণ সুদান বলে পৃথিবীতে আমরা জানি যে হচ্ছে দুটো রাষ্ট্র হয়েছে, সুদান এবং দক্ষিণ সুদান আলাদা হওয়ার কারণে এখন আফ্রিকার সবচাইতে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। পৃথিবীতে সবচেয়ে বেশি দেশ আছে কার? আফ্রিকা মহাদেশের। কয়টা? 54টি। এই জিনিসগুলো যেমন আফ্রিকা থেকে পড়াই। তার মানে আমি পুরা জিকে ক্লাসে চেষ্টা করেছি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য আসলে কি টাইপ কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, কি টাইপ কোশ্চেনগুলো আপনি পড়বেন, এবং পুরা ওভারঅল জিকে নিয়ে আজকে আলোচনা করছি। আজকে কিন্তু আমরা কোনো কোশ্চেন সলভ করি নাই। প্রত্যেকবার আমরা কোশ্চেন সলভ করি, আপনারা জানেন যে একটা কোশ্চেন দেয়, কোশ্চেন সলভ করি। এইবার আমরা কোশ্চেন সলভ না করে আমরা চেষ্টা করেছি কি টাইপ প্রশ্নগুলো আসে সেই জিনিসগুলো আপনাদেরকে কি করার জন্য একটু দেখানোর জন্য। এখানে একটা প্রশ্ন দেখেন, প্রশ্নটা কি আছে? এটা সমন্বিত 10 ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে আসছে। দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড এ সাকসেসর টু দ্য লিগ অফ নেশনস। এটা কোন সংগঠন হবে? এটা হবে ইউএনও। এটা হবে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। হুজ ইনিশিয়েটিভ এসডিজি ইজ। এসডিজি ইনিশিয়েটিভটা কে নিয়েছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে ইউএন নিয়েছে, ইউনাইটেড নেশন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয় কোনটা? পর্তুগাল। আমরা জানি ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কয়টা? 6টা। ঠিক আছে। আরেকটা লাস্টে একটা প্রশ্ন দেখেন, ওয়ার্ল্ড পপুলেশন ডে ইজ অবজার্ভ অন। ওয়ার্ল্ড পপুলেশন ডে কোথা? জুলাই 11। তার মানে পপুলেশন ডে গুলো আপনাদের কি আসবে? প্রশ্ন আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এই রকমভাবে আপনি দেখবেন প্রত্যেকটা এমসিকিউ আপনারা একটু সলভ করার চেষ্টা করবেন যে এমসিকিউগুলো থেকে আসলে প্রশ্ন আসে। সো প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক জবের কোর্সের ক্ষেত্রে আমার কাছে আপনাদের অনুরোধ থাকবে, আপনারা যারা ব্যাংক জবের কোর্স করবেন, ব্যাংক জবের প্রিপারেশন নেবেন, সকল সাবজেক্টকে গুরুত্ব দিবেন। একটা নির্দিষ্ট সাবজেক্টকে যদি গুরুত্ব দিয়ে থাকেন তাহলে আসলে আপনার ব্যাংক জব প্রিপারেশনটা হবে না। সব বিষয়কে, সব সাবজেক্টকে গুরুত্ব দিবেন। আমি কিন্তু আজকের ক্লাসে আপনাদেরকে ওভারঅল সব বিষয়, কোনো একটা পার্টিকুলার বিষয় বলি নাই, ওভারঅল সব বিষয়গুলো আমরা টাচ করে গিয়েছি। আমরা বলেছি যে জিকেতে ফিক্স বিষয়গুলো আগে দেখার জন্য, সাম্প্রতিক বিষয়গুলো আপনি রেগুলার দেখবেন, বিদ্যাবাড়ির মেইন পেজে দেখবেন রেগুলার সাম্প্রতিক বিষয়গুলো দিয়ে থাকে। এগুলোকে যদি ফোকাস করেন তাহলে ইনশাল্লাহ জিকে নিয়ে বা জিকের বিষয়গুলো নিয়ে আপনাদের প্রবলেম থাকবে না। আমি শরীফুল ইসলাম অব্র আশা করব যে বিদ্যাবাড়ির ক্লাসরুমে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার থেকে আজকে বিদায় নিচ্ছি। ব্যাংক জব প্রস্তুতিতে বিদ্যাবাড়িকে পাশে রাখেন। থ্যাংক ইউ। আল্লাহ।